আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে একটু বেশিই ভালো আছি। আর সেই বেশি ভালো থাকার কয়েকটা কারণ আছে। কারণগুলো ভিডিওতে বলবো আর আপনাদের সাথে তো মজার মজার আজকে রেসিপি শেয়ার করব। তো আমরা ঈদের পরে বাসায় চলে আসার পরে আফিফের টিকা দেওয়ার ডেট ছিল। তো চলে যাচ্ছি আফিফকে টিকা দেওয়ার জন্য। আর টিকা দিতে গিয়ে খুব মজার একটা কাহিনী হয়েছে আমাদের সাথে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদেরও ভালোই লাগবে। তো আমরা সূর্যের হাসিতে যাচ্ছি আফিফকে টিকা দেওয়ার জন্য। তো আমাদের ঘুম থেকে উঠতে আসলে দেরি হয়ে গেছে। তো যেমন ছিলাম সেইভাবেই মানে দৌড়াতে দৌড়াতে আর কি মা ছেলে আর সাথে বাবা চলে গিয়েছি টিকা দেওয়ার জন্য। আর ঈদের পরে যেহেতু কেবলমাত্র আর কি খুলেছে, তো অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তো আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তো টিকা দেওয়ার ভিডিওটা আর আমি এখানে রাখছি না, কারণ সেটা আফিফের চ্যানেলে শেয়ার করব, যেহেতু সম্পূর্ণটাই আফিফের বিষয় আর কি। তো সেই জিনিসটা দেখতে অবশ্যই আফিফের চ্যানেলে চোখ রাখবেন। আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, এই জন্যই ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করেছি। আর প্রথমেই বলি, অনেক খুশি লাগছে না আমার কণ্ঠ শুনে, সেটার একটা কারণ আছে। সেটা বাইরে গেলে মাঝে মাঝে অনেক ভিউয়ার্সদের সাথে দেখা হয়ে যায়। তো যখন কোনো ভিউয়ার্স সত্যি সত্যি কাছে এসে কথা বলে, তখন কী যে ভালো লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু অনেকেই আছে দূর থেকে দেখায়, ওই যে ওই যে ওই যে এইভাবে দেখালে না নিজেকে যেন কেমন কেমন মনে হয়। তো আসুন আগে যে আপুর সাথে আমার দেখা হয়েছে, সেই আপুর সাথে একটু সরাসরি আপনাদের সাথে শেয়ার করি। এই যে আপুকে দেখছেন, আপুদের খুব সুইট একটা ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে। এই যে আপু এসেছে তার বাচ্চাকে টিকা দেওয়াতে, কারণ তার মেয়ে আর আফিফ প্রায় সমবয়সী, অল্প কয়েকদিনের ছোট বড় হয়তো হবে। তো আপু আর পুচকো দুটোকে দেখলেন, সাথে ভাইয়াকেও একটু দেখে নিলেন। তো আপুকে জিজ্ঞেস করলাম যে আপু আসলে একটু ভিডিও করা যাবে কিনা আপনার সাথে, কারণ পারমিশন ছাড়া তো আসলে করা যায় না। অনেক সময় অনেকের সাথে দেখা হয়, বাট সেটা কিন্তু ওইভাবে ভিডিও বা ছবি তোলা যায় না। তো আপু দেখলাম আগ্রহী আছে। তো আর কি করার, আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর ওই যে যেটা বলছিলাম, অনেকেই দেখা হয় দূর থেকে বলতে থাকে, ওই যে ওই যে ওই যে তামান্না আপু না, ওই যে আফিফের আম্মু না, এইভাবে। তো তখন না নিজেকে অদ্ভুত প্রাণী মনে হয় যে আরে ভাই, আমি তো সাধারণ 8-10টা মানুষের মতোই। তো দেখা হয়েছে, অ্যাটলিস্ট হাই তো করা যায়। তো একটা রিকোয়েস্ট থাকবে যে সিলেটে যেহেতু থাকে, সিলেটে যদি কারোর সাথে কখনো দেখা হয়ে যায়, অ্যাটলিস্ট হাই বলবেন। আমি খুবই সিম্পল এবং সাধারণ, সাধারণ একই শব্দ হয়ে যায় না? আচ্ছা যাই হোক, ওই সিম্পল সাধারণ নর্মাল যেটাই বলেন সেরকম মানুষ। সো একটু কথা বলে ফেলবেন, আমার ভীষণ ভালো লাগবে। আর আশা করি আপনাদেরও মন্দ লাগবে না, কারণ আমি অতটা আসলে খারাপ মানুষ না। তো যাই হোক, আজ থাম্বনেল লিখে তো বা ভাবছেন যে আপু এমন থাম্বনেল কেন দিয়েছে, তো সেটা তো অবশ্যই বলবো। আর আজকে এই যে আফিফকে টিকা দিয়ে নিয়ে আসার পরে বাবাটা আমার ঘুমাচ্ছে। আর একটু মনটা আরেকটা কারণে ভালো, সেটা আজকে আব্বু আম্মু আসছে ঈদে শেষ করে তারা ফিরছে আর কি, যদিও আমরা সিলেটে এসে পড়েছি তাদের আগেই। তো 2-3 দিন একটু কষ্ট হয়েছে আফিফকে নিয়ে। তো বাবাটা এই যে ঘুমিয়েছিল, ঘুম থেকে মাত্র উঠলো। সে একটু কান্নাকাটি করেছিল টিকা দেওয়ার সময়, বাট পরবর্তীতে আমার মাশাআল্লাহ 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 পুচকুর হাসি দেখেছেন, ভয়েস ওভার দিতে গিয়ে ওর হাসি দেখে আর কথা এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই পুচকু বুড়োর অবস্থা, দেখেন আপনারা এনজয় করেন, কি আর বলবো। তো আম্মুরাও আজকে আসবে, তো মোটামুটি তাদের দেখা যাবে 3টা-4টা বেজে যাবে। তো আফিফের আব্বু এর মধ্যে চলে এসেছে। আর আমি যেহেতু আজকে এই যে আম্মু চলে আসছে, নাইনা বুড়িকে দেখতে পাচ্ছেন। তো আফিফ প্রথমে একটু অবাক হচ্ছিল, একটু পরে সময় লেগেছে সবাইকে চিনতে। আর যেহেতু টিকা দিতে যাব আর আম্মুরাও চলে আসবে, একটু তাড়াহুড়া ছিল, যার কারণে সকালবেলা রান্নার ঝামেলা যায়নি, আবার ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছিল। তো এই জন্য গতকালকেই রাতে রান্না করে রেখেছিলাম, যদিও দিনেরটা দিনেই রান্না করা হয়, বাট মাঝে মধ্যে এরকম আসলে করতে হয়। আর এদিকে আব্বু এসে আফিফকে নিয়ে বসে পড়েছে খেলনা নিয়ে। তো আফিফ দেখতেছে, আব্বু যখনই দেখা যায় বাইরে যায়, তখনই সে ফাঁক পেলেই নতুন নতুন খেলনা তার জন্য নিয়ে আসে। সেটা সে যেই জায়গায় পাক, শপিং মলে পাক, আর কী বলে ওই যে কী বলে ওটাকে, ওই যে ভ্যান গাড়িতে করে বিক্রি করে না,
খেলনা ওরকম, যেটাই হোক মানে হলেই হলো, মানে খেলনা পেলেই হলো, নতুন কিছু দেখলেই আফিফের জন্য নিয়ে চলে আসে। আর তার চেয়ে মজার বিষয় হচ্ছে যে মানে খেলনাগুলোর আব্বু আবার সুন্দর করে না নাম লিখে দেয় কাগজ দিয়ে স্টিকার করে, মানে খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। তো আফিফ সেগুলো এনজয় করছিল, আর আমি এদিকে হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। আমরাও সেদিন একটু দেরি করেই খেয়েছি। আর ভেবেছিলাম টিকা দেওয়ার পরে আফিফ হয়তো বা মানে দেখা যায় অন্য সময় কান্নাকাটি করে জ্বর চলে আসে, বাট এবার তেমন একটা প্রবলেম আসলে হয়নি। মোটামুটি বাচ্চাটা আমার ভালোই ছিল। অনেক দোয়া করতেছিলাম, কারণ এমনিতেই বেচারা কিন্তু অসুস্থ এর মধ্যে ঈদে এত বড় একটা জার্নি করে আসলো, তো আল্লাহ বাঁচাইছে আর কি। তো রাতে এর আগের ব্লগে তো দেখেছিলেন আমি কচু শাক রান্না করেছিলাম, যে তো এই যে রাতে রান্না করে ফেলেছিলাম কচু শাক, তারপরে মাছ ভুনা, আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। মানে আজকে দিনের বেলায় সেটা শেয়ার করতে ভুলে গেছি। তো খাওয়া দাওয়া করে নিলাম, আর আম্মু হচ্ছে আম্মু আব্বু মিলে এই যে কোরবানির মাংস আর সাথে এই যে কি বলে ইলিশ মাছ নিয়ে এসেছে, কারণ আফিফের আব্বু বরাবরই সিলেট থেকে কখনোই ভালো ইলিশ মাছ কিনতে পারে না। আর আসলে সত্যি বলতে ওরকম ভালোভাবে মাছ চিনেও না, বিশেষ করে নিয়ে আসে বাট অতটা ভালো হয় না। আর হচ্ছে মাংস কিছুটা ফ্রিজে তুলে রাখা হয়েছে, তারপরে আর কিছুটা নিয়ে রান্না করার জন্য রেডি করছি। আর আসলে আব্বু বলছিল, আচ্ছা আমি আজকে খালি আসলে বলছি কেন, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। উফ, এক এক দিন এক একটা মনে হয় ভূতে ধরে আমাকে। আর সন্ধ্যা হয়ে গেছে, এই মানে সব কাজ টাজ করে ঘর দোর পরিষ্কার করে একটা ঝামেলা কিন্তু থাকেই, আমি একা একা আসলে সব কিছু পারিনি। তো সন্ধ্যার সময় খুব ক্ষুধা লেগেছিল, মানে কি খাবো বুঝতেছিলাম না। হাঁড়ি পেতিল নিয়ে বসে পড়েছি, আমি এখন লাচ্ছা সেমাই খাবো। আর আম্মুরা আসার সময় মাদারীপুর থেকে ঢাকা এসেছে, ঢাকার থেকে তারপরে হচ্ছে গিয়ে সিলেটে এসেছে। তো ঢাকা থেকে আসার সময় এই যে আমির ফুড, এখানের শ্যামাই বিস্কিটগুলো খুব ভালো, তো শ্যামাইটা বিশেষ করে বেশি আনা হয়। তো আম্মু লাচ্ছা সেমাই নিয়ে এসেছে, তো আম্মু বললো যে লাচ্ছা সেমাই খেয়ে নাও যেহেতু বেশি ক্ষুধা লেগেছে তোমার, তো এই জন্য। আর দারচিনি এলাচ তেজপাতা এগুলো খোঁজার আসলে সময় ছিল না, খিদা লেগেছে এখন খেতে হবে, এই হচ্ছে গিয়ে কথা। তো লাচ্ছা সেমাই ভিজিয়ে নিয়েছি, আর আমার একটা স্বভাব আছে, লাচ্ছা সেমাই হচ্ছে আমি ভিজিয়ে সাথে সাথে খেয়ে ফেলি, কারণ ওই যে ক্রিস্পি যে ভাবটা থাকে মুচমুচে, তখন খেতে আমার ভালো লাগে। কিন্তু এই ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর নরম হয়ে গেলে আমি না ওটা খেতে পারি না। তো এই তো ভিজিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপরে হচ্ছে মা মেয়ের জম্পেশ রান্না বান্নার প্রস্তুতি নিতে হবে, এই জন্য হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা আর একটু তাড়াতাড়ি করলাম আর কি। তো যেহেতু আজকে মোটামুটি অনেক দিন পরে একসাথে ভালো রান্নাবান্না হচ্ছে আর কি, তো মশলাটাও তাজা তাজা করে নিলাম। আগের মশলাগুলো একদম শেষের দিকে, আমি ওভাবেই করেছিলাম যাতে ঈদের আগে শেষ হয়ে যায়, আমরা যেহেতু ঈদে বাড়ি চলে যাব, তো এই জন্য তাজা তাজা করে মশলাগুলো করে নিলাম। এই যে এভাবে সচরাচর দেখা যায় ব্লেন্ডারের যে জুসের যে জারটা আছে সেটার মধ্যে আমি মশলা করে নিই, বেশি করে নিই। তো কিছুটা না সবটাই মানে ডিপ ফ্রিজে রাখারই চেষ্টা করি, মাঝে মধ্যে নর্মালে অল্প পরিমাণ রাখতে হয় যদি ডিপে জায়গা না হয় সেই ক্ষেত্রে। তো এই যেভাবে আদা আর রসুনগুলো করে নিচ্ছি। আর আসলে আজকে বিশেষ মানে রান্নাবান্না সেরকম না, মানে আব্বু বারবার বলছিল যে যেহেতু ঈদ তারা গ্রামে করেছে আমরা হচ্ছে চট্টগ্রামে করেছি, তো আমাদের ঈদ তো আসলে একসাথে হয়নি, যার যার মতো হয়েছে। তো আজকে একটু ভালো বুড়ো রান্নাবান্না করো যাতে ঈদ কি বলে পূর্ণ মিলনই হয়ে যায়। তো সেটা অবশ্য আমি রাজি ছিলাম না, আম্মুও রাজি ছিল না, আম্মুকে বলছিলাম ধীরে সুস্থিরে করো, বাট আব্বুর খুব ইচ্ছে হয়েছে, সে ইলিশ মাছ খাবে, সেই সাথে মাংস খাবে, এই খাবে সেই খাবে, পোলাও খাবে। আচ্ছা এই ফাঁকে বলে নিই, এখন হচ্ছে এই যে মাংস কিছু অংশ মানে আস্ত মাংস যেগুলো সেগুলো এরকম একটু পাতলা করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে আসলে কাবাব বা চপ, কাবাব না ঠিক চপের মতো করেই তৈরি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর খুব ঝটপট করার জন্য যেটা করছি যে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি, পানিটা একদম ঝরিয়ে নিয়েছি। এখন এখানে রেগুলার আমরা মাংসে যে মশলাগুলো ব্যবহার করে থাকি সেগুলো এখানে দিচ্ছি, যেমন দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লং আর কি, আর শুকনো যে মশলাগুলো আছে সেগুলো দিব। আর অনেকে আমাকে নিষেধ করছেন যে আপু মাংস না বলতে হয় না গোস্ত বলবেন, মানে গোস্ত বলবেন, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, এই জন্য একটু হয়তো বা সময় লাগবে, প্লিজ কিছু মনে করবেন না আপনারা। তো এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, আর এবার শুকনো মশলাগুলো দিচ্ছি, পেঁয়াজের গুঁড়ো বলতেছিলাম দেখছেন,
আসলে পেঁয়াজের গুঁড়া না, মানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে জিরের গুঁড়া, এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে। আর আমি না একটা ভুল করেছি একটু পরে, আপনারা ধরতে পারছেন? পারেন নাই মনে হয়, পারলে অবশ্যই কমেন্ট করেন, আর না পারলে আমি একটু পরে অবশ্যই বলে দিচ্ছি। তো এগুলো সব ভালো করে মিক্সড করে এখানে অল্প পরিমাণ পানি দিব। তো তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নিব, ফুললি সিদ্ধ করে নিব, যাতে এটা যখন ভাজবো বেশি সময় না লাগে। তো কি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন জিনিসটা দেইনি? আচ্ছা, আমি প্রেশার কুকারে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম, চুলাও অন করে দিয়েছি। তার 2-3 মিনিট পরে মনে পড়েছে আমি কী যেন দেইনি, খালি বলছি আম্মু আমি কী যেন দেইনি। তা আম্মু বলছে কী যেন দাও নাই, মানে হচ্ছে লবণ দাও নাই। তো কী আর করার, পরবর্তীতে আবার সেই প্রেশার কুকার একটু গরম হয়েছিল, সের মধ্যে আবার লবণ দিলাম, লবণ দিয়ে আবার আম্মু নেড়ে চেড়ে দিল। আর আজকে সব রান্নাবান্না আসলে আম্মু আর আমি মিলেই করেছি, এই জন্যই মা মেয়ে রান্নাবান্না যেটাই বলেন আপনারা সেগুলো চলছে। তো ওই যে বললাম আব্বু পোলাও খেতে চেয়েছিল, বাট জার্নি করে এসে আসলে আম্মুরও ভালো লাগছিল না, আর খাওয়ার আমাদের নিজেদেরও রুচি ছিল না। তো বললাম যে নেক্সট কোনো দিন আমরা আবার ঈদ পূর্ণ মিলনী করব, সমস্যা কী, ঘরের মানুষ তো একসাথে মাঝে মধ্যে খাওয়া যায়, নিজেদের ঘরেও নিজেদের মাঝে মাঝে দাওয়াত খেতে হয়, আমার তাই মনে হয়। মনকে ট্রিট দিতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখন হচ্ছে আম্মুর হাতের স্পেশাল মাখা মাংসর রেসিপি বলা যায়। তো এই যে আদা বাটা দিচ্ছে তো দিচ্ছে, আর হচ্ছে রসুন বাটা দিবে তো দিবে। আম্মু কিন্তু মশলা মনে হয়, আমার মনে হয় একটু বেশি বেশি খায় আর কি। কারণ আমার শাশুড়ি আবার এই বাটা মশলা মানে আদা বাটা রসুন বাটা খুবই কম খায়, সে আবার খুবই কম খায়, আর আমার আম্মু মনে হয় একটু বেশিই খায়। আর আমি হচ্ছে দুই মায়ের মাঝামাঝি আর কি, ব্যালেন্স করে। যখন মন চায় একটু বেশি খাই, যখন মন চায় একটু কম খাই, বা অ্যাভারেজ খাওয়ার চেষ্টা করি। মনে করেন এই যে আদা বাটা রসুন বাটা মা যতগুলো দিছে, মানে আম্মু যতগুলো দিছে, এতগুলো যদি মা দেওয়া দেখতো তার মাথা ঘুরে যেত, সে বলতো এই আদার গন্ধে রসুনের গন্ধে খাওয়াই যাবে না, আর আম্মু বলবে এটার এই ঘ্রাণের জন্যই খাওয়া যাবে। এই হচ্ছে কি অবস্থা দুই বেআইনের। যাই হোক, আপনাদের মানে ঘরের একটা গোপন কথা শেয়ার করে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন নর্মাল রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু দিচ্ছি, আর আপনাদের সাথে কিন্তু একটু মজা করে কথা বলছি, মজা করে না, আমি সচরাচর এভাবেই কথা বলি। আর সরাসরি বললে যদি ভিডিও করতে যাই সেই ক্ষেত্রে একটা রেসিপি দেখবেন 25-30 মিনিট হয়ে গেছে, কারণ সরাসরি ওই সময় এনার্জিটা মনে হয় আরও বেশি থাকে, আরও বেশি দুষ্টামি করতে পারি আমি আর কি। এই জন্য নিজের সেই কি বলে দুষ্টামি করার প্রতিভাটাকে একটু দাবিয়ে রাখি, একসাথে কথা বলতে গেলে না এরকমই হয়ে যায় মাঝে মাঝে, যে তোতলানো একটা ভাব চলে আসে, উচ্চারণ উল্টাপাল্টা হয়ে যায়। এটা কি আমারই হয় নাকি সবার হয়, চিন্তা করতে হবে। তো এখানে হচ্ছে আমি মাপ তেমন একটা ভালো বুঝি না, তবে আম্মু বলল যে 2.5 থেকে 3 কেজি পরিমাণ মাংস হবে। এখন তার আন্দাজে সে বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম, তো সেটাই আপনাদেরকে বলে দিলাম। আর মশলা তো দেখলেনই, আদা বাটা 2 টেবিল চামচ, তারপরে হচ্ছে রসুন বাটার 2 টেবিল চামচ, আর গুঁড়া মশলাগুলো তো অল্প পরিমাণ, আদা বাটা রসুন বাটার তুলনায় একটু কম আর কি। তো এই তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। আর এখানে কিন্তু তেমন কোনো পানিই দেওয়া হয়নি, কারণ মাংস থেকে নাকি পানি বের হবে এবং সেই পানিতেই মাংসটা রান্না হবে। আর এই পাশাপাশি হচ্ছে ওই যে কাবাবের জন্য যে এই গোস্তটা বসিয়েছিলাম সেটা অলরেডি যে হচ্ছে প্রায় শেষের দিকে। তো পানি কিন্তু হালকা হালকা থাকবে, আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে গোস্তটাও কিন্তু হচ্ছে, আমি লাস্টে মানে খাওয়া দাওয়ার ঝামেলার জন্য তাড়াহুড়ায় আমি একদম লাস্টে যে গোস্তটা হওয়ার পরে যে সুন্দর একটা কালার হয়েছিল সেটা আর শেয়ার করতে পারিনি আপনাদের জন্য, মানে শ্যুট করতেই ভুলে গিয়েছিলাম। এই যে দেখেন মানে এটা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে চলছে ইলিশ মাছ রান্নার আয়োজন। তো ইলিশ মাছ রান্না হবে, সরিষা ইলিশ আর কি রান্না হবে। তো আম্মু এখানে মাছটা কেটে লবণ দিয়ে এভাবে মেখে রেখেছে। তো এতে মাছের মধ্যে কিন্তু লবণটা ঢোকে আর খেতে কিন্তু বেশি মজা হয় আর কি, আম্মুর ভাষ্য মতে। তো তারপরে হচ্ছে এখানে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে
সরিষা ইলিশের জন্য, যদিও বাটা মশলায় করলে বেশি ভালো লাগে, বাট বললাম ওই যে শর্টকাট, কিন্তু খেতে হবে ভালো কিছু, সেটা হচ্ছে গিয়ে কথা। এই জন্য আর বাটাবাটি বা কাঁচামরিচটাও কিন্তু এখানে বেটে দিলে খুব ভালো হয়, বাট সেই ঝামেলায় যায়নি, শুধুমাত্র আম্মু হচ্ছে সরিষাটা বেটে দিয়েছে। আর রান্নাটা আমি অবশ্য করেছিলাম। এই যে সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কোনো মশলাই আসলে ইলিশ মাছে দিচ্ছি না, যেহেতু এটা সরিষা দিয়ে রান্না করছি। সো সরিষার একটা ফ্লেভার থাকবে আর ইলিশ মাছের একটা ফ্লেভার থাকবে, এটাই এনাফ। সরিষার তেল হলে ভালো হতো, বাট সেটা হলে আমার কাছে মনে হয় ঘ্রাণটা একটু বেশি হয়ে যায়, মানে একটু ঝাঁঝালো টাইপের হয়ে যায়, ওটা আবার খেতে পারি না। এই জন্য জাস্ট সরিষার ফ্লেভারেই খাবো। তো এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ রান্না করা কিন্তু খুব শর্টকাট একটা রান্না, বা যে কোনো মাছ যদি এভাবে মানে ভুনা করা হয় নর্মালি ভাজা ছাড়া, তাহলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। ইলিশ মাছটা খুব ছোটোই ছিল, বলা যায় যে রাত্রেবেলায় মোটামুটি আমরা এই কয়জনে খেয়ে ফেলতে পারবো আর কি। আরও একটু বড় হলে মনে হয় ভালো হতো, তাই না? তো যাই হোক, আম্মু মনে হয় ইচ্ছে করেই নিছে, মানে মাছগুলো 4টা মাছের মধ্যে যেটা একটু ছোট ছিল ওইটাই মনে হয় নিছে, কি জানি, আম্মুকে জিজ্ঞেস করতে হবে। তো এরপরে হচ্ছে মাছটা একটু মানে মজিয়ে নিলাম, যেটাকে বলে, বা কষিয়ে নিলাম, যেটাই বলেন। তারপরে এটার মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আর মাছ সিদ্ধ হতে তো আসলে সেরকম কোনো পানি লাগে না, অল্প পানিতেই হয়ে যায় আর খুব দ্রুত হয়ে যায়। তো তারপর আমি এগুলো একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার রান্নাবান্না যদি শেখার ক্ষেত্রে বলি, আমার বেশিরভাগ রান্নাবান্নাই হচ্ছে আম্মুর কাছ থেকে শেখা, আর তারপরে হচ্ছে শাশুড়ি মার কাছ থেকে শেখা, তারপর আমার চাচি শাশুড়ির কাছ থেকে শেখা। তারপরে আমি যখন এই যে বাইরে থাকা শুরু করলাম, তো এখানে আশেপাশে অনেক রান্না থেকে শেখা। তারপরে ইউটিউব সাহেব তো আছেই, সাহেব বা সাহেবা যেটাই বলেন সেটা তো আছে, সেখান থেকেও কিন্তু শেখা। তো তারপরে সব কিছুর কম্বিনেশন মিলিয়ে তারপরে নিজের একটা রান্নার জগৎ হয়ে গেছে, নিজের মতো রান্না করি। যেখান থেকে যেটা ভালো লাগে এবং খেয়ে যদি স্বাদ ভালো লাগে কারো কাছ থেকে, তো সেটা শিখে নিই। তো তারপরে এভাবেই চলে, আমার নির্দিষ্ট আসলে কোনো রান্না নেই, আবার কোনো আলাদা কোনো চয়েসও নেই যে এইভাবেই রান্না করে খেতে হবে। আমি সবভাবেই ট্রাই করার চেষ্টা করি, নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে, নাহলে বুঝবো কীভাবে যে আসলে কীরকম। তো সব অঞ্চলের খাবার দাবারই আমার মোটামুটি ট্রাই করার ইচ্ছে আছে, যতটুকু পারি এখন তো করি, আর বাকিটাও ট্রাই করার ইচ্ছে আছে। আর এইদিকে হচ্ছে এই যে মাংসগুলোর যে ঝোলটা ছিল হালকা প্রেশার কুকারে যেটা সিদ্ধ দিয়েছিলাম, তো সেটা আমি একদম টানিয়ে নিয়েছি, ঢাকনা খুলে আর কি, মানে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে টানিয়ে নিয়েছি, যাতে পানিটা সম্পূর্ণ মাংসের সাথে শুষে যায়। এখন যেটা করব, এগুলোকে আমি মোটামুটি তেল দিয়ে হালকাভাবে ফ্রাই করে নিব, না ফ্রাইটা ডিপলি করব, মানে কি বলছিলাম, অল্প তেলে ফ্রাই করে নিব আর কি। বাট তারপরও তেল মনে হয় একটু বেশি হয়ে গেছে। এটা আসলে তেলটা আমি আর আলাদা করব না যেহেতু, বা তেল থেকে তুলবো না, তো এই জন্য মোটামুটি তেল রেখেই এটা ফ্রাই করার চিন্তা ভাবনা আর কি। তো সবগুলো মাংস দিয়ে দিলাম, এভাবে ফ্রাই করে নিলাম। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে, অনেকটা হচ্ছে গিয়ে কালা ভুনা যেরকম না, সেরকমও বলতে পারেন। এই রেসিপিটা ওয়ান কাইন্ড অফ কালা ভুনা টাইপ, বাট ওই যে বললাম মিক্স অ্যান্ড ম্যাচ, যখন যেভাবে মনে হয় সেভাবেই করে ফেলি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। আর আমার ভিউয়ার্সের সাথে দেখা হলো, ভীষণ ভালো লেগেছে। কথা একটু হয়তো এলোমেলো করে ফেলছি, যাই হোক, এখন রাতের খাবারের পালা, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে যাব। সারাদিন অনেক ধকল গেছে, মোটামুটি টায়ার্ড আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার আপনজনদেরকে নিয়ে, আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমাদের জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া আর ভালোবাসা জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।